আবারও উত্তপ্ত নেপাল। সম্প্রতি ওই দেশ জুড়ে চলা জেনজি আন্দোলনের জেরে টালমাটাল গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি। ফলস্বরূপ তড়িঘড়ি পদত্যাগ করে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি সহ প্রশাসনিক ভবনগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও অন্যান্য মন্ত্রীদেরও রাস্তায় ফেলে মারধর করেন আন্দোলনকারীরা। তবে ইতিহাস ঘাটলে দেখা যাবে নেপালের রাজনৈতিক অবস্থান কখনোই শান্ত ছিল না। ও দেশের গণতান্ত্রিক কাঠামো যতবার দুর্বল হয়েছে ততবারই দেশ জুড়ে এক নতুন আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠেছে। নেপালের অতীত, বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিশদে জানতে আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট সাংবাদিক কেশব প্রধানের সঙ্গে। তার সঙ্গে কি আলোচনা হলো আমরা শুনে নেব। নেপালে মানুষের মধ্যে একটা কি বলবো, মানে রাগ তো ছিলই। রাগের মূল কারণটা ছিল ওরা সব মানে হতাশা, না কি বলেন আপনারা, ওই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ও ডিসেন্টমেন্ট, রাইট? নেপালে প্রত্যেক মানে ডেকেডে বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে, এইসব হয়েছে। তো মানুষ সবসময় মানে মনে কিছু আশা নিয়ে এইসব আন্দোলনে ওরা মানে কি বলবো, মানে পার্টিসিপেট করেছিলেন একদম। কিন্তু কি হলো কি, প্রত্যেকবার সরকার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার সংবিধান নতুন করে বানানো হচ্ছে, কিন্তু লোকের যে মানে কি বলবো ফান্ডামেন্টাল যে লোকের যে রিকোয়ারমেন্টস আছে, দরকারের জিনিস ওরা পাচ্ছিল না। সবচেয়ে মানে নম্বর ওয়ান হচ্ছে আপনার এই আনএমপ্লয়মেন্ট, দুই হচ্ছে আপনার মানে বেসিক জিনিস মেডিকেল ট্রিটমেন্ট, ওটাতে খুব অসুবিধে ওখানে। মানে বেসিক কথা বলছি। আর শিক্ষার ব্যাপারেও কি হয়েছে কি, শিক্ষা তো মানে সবার জন্য হওয়া কথা, কিন্তু যাদের কাছে টাকা আছে তারাই কিন্তু ভালো শিক্ষা অর্জন করতে পারে, যাদের কাছে কিছু নেই তারা কিছু করতে পারবে না। এই যে মানে চারটে বেসিক জিনিস, তার উপরে কি হলো, যখন মানুষের মধ্যে হতাশাটা বাড়ছে তখন ওরা দেখতে শুরু করলো কি আমরা কোথায়, আর যারা মানে সরকারে আছে, যারা কি বলেন মানে এই যে অফিসিয়াল গ্রুপ যেটা আছে, যারা বিজনেসে ব্যবসায় ক্ষেত্রে মানে নাম করেছে, উপরে উঠে গেছে, তাদের মধ্যে ডিফারেন্সটা হয়ে গেল। আর এর মধ্যে কি হলো চলছিল, তারপরে একটার পর একটা এই দুর্নীতির ঘটনাটা সামনে আসছিল। সেটা একদম মানে শুরু থেকে, প্রথম থেকে, এই জবে থেকে নেপালে 1990-তেও একবার নতুন সংবিধান, ওই তার আগেও হতো, রাজার যখন ডাইরেক্ট শাসন ছিল তারপরেও হলো। এই কিছু হয়নি বলেই আপনার 1996-এ মাওবাদীদের যে মানে জনসংঘর্ষ, ওরা পিপলস ওয়ার হয়েছিল, ওটা 10 বছর চলেছে। 10 বছর চলেছে, বহু লোক মারা গেছে, 17,000-এর মতন আরো বেশি লোক মারা গেছে। নেপাল ধ্বংস হয়ে গেছিল, কিছুই ছিল না। তারপরে আবার মানে নতুন করে দরবার, মাওবাদী আর মেন স্ট্রিম যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হলো দিল্লিতে। তারপরে মাওবাদীরা চলে আসে, মেন স্ট্রিম পলিটিক্স জয়েন করে, তারপরে আবার নতুন এটা করা হলো। ওর মধ্যে মানে 90 আর 2008-এ যখন আবার নতুন করে মাওবাদী মেন স্ট্রিমে আসার পরে যখন ইন্টারিম যে মানে কনস্টিটিউশন হলো, ওই সময়ের মধ্যে অনেক স্ক্যান্ডাল হয়েছিল। মানে ওর মধ্যে কবার মানে 15 বার তো প্রধানমন্ত্রীর অফিসে নতুন নতুন মুখ দেখা গেছে এইটা, কিন্তু লোকের কিছু হচ্ছিল না।
তারপরে হলো আপনার 8-এ ইন্টারিম কনস্টিটিউশন। এবার পার্মানেন্ট কনস্টিটিউশন করতেও অনেক সময় লেগেছিল, 2015 হয়েছে। 7 বছর খালি কুস্তি লড়েছে ওখানে। খালি একটাই কাজ করলো, 2008-এ রাজাকে বাদ দিয়ে দিল, নেপাল বিকেমা গণতান্ত্রিক একটা রাষ্ট্র হলো। তার ছাড়া কিছু হয়নি, ওর মধ্যেও ঝামেলা। তারপরে আপনার এই যে দুর্নীতির কথাটা যদি বলি, তাহলে আগেও হতো, রাজার যে ডাইরেক্ট শাসনে হতো, এরপরে তো আরো বেশি হয়ে গেল যখন মানে পিপলস মানে কমন মানে লোকের বাড়ি থেকে লিডারশিপে চলে গেছে। রাজা করেছে একটা ফিউডাল সিস্টেম ছিল, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু জনগণ থেকে যারা জনগণকে করে উপরে গেছে, আন্দোলন করে গেছে, ওই সব সরকারে একটার পর একটা মানে আপনার জাহাজ কেনার থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, ব্যাংকে লোন নেওয়ার ক্ষেত্রে, আর ভুটানের মানে নাগরিকদের যারা ওখানে নেপালের মানে শরণার্থী হিসেবে ছিল, কত হবে 1990s ওই সময় ওরা ঢুকে গেছিল ওখানে। তাদেরকে যখন অনেক জায়গা, ইউনাইটেড নেশনস, আমেরিকা, কানাডা, এসব জায়গা পুনর্বাসের জন্য ওদের নিয়ে যাচ্ছিল, তখন আবার কিছু লোক এই ঘটনাটা হয়ে মানে অল দিস থিংস কেম টু লাইট এই বছরের শুরুতে, কি মানে কিছু নেপালের মানে পাওয়ারফুল পলিটিক্যাল ফ্যামিলিজ ওরা এটাতে মানে নেপালি মানে ন্যাচারাল নেপালি সিটিজেন্সকে ভুটানি না মানে শরণার্থী বানিয়ে পাঠিয়ে দিয়েছিল বাইরে। এইসব হচ্ছিল, তার মানে সব পার্টির অগেনস্টে এটা হয়ে গেল। এই ক্ষোভটা ছিল, মানুষ যেটা চেয়েছিল সেটা পাচ্ছিল না, আর চাকরির জন্য খুব অসুবিধে। নেপালে তো আপনার মানে 200 বছর হয়ে গেছে ওরা তো চাকরির খোঁজে বাইরেই যাচ্ছে। তো এই যে রেমিটেন্স ইকোনমি আমরা যেটা বলি, ওটার ভরসায় নেপাল চলছিল। তো আপনার নেপালের যে ইউথ ফোর্স হচ্ছে মানে ওয়ার্ক ফোর্স অলমোস্ট 40% আছে, 40%-এর বেশি যে এডুকেটেড নেপালিজ, তারা কি করবে? ওই ক্ষোভটা চলছিল। তারপরে এই যে সোশ্যাল মিডিয়াতে যে ব্যান করা হবে, ওই কথাটা উঠলো 1-1.5 বছর আগে। কি হচ্ছিল, এই যে ইয়াং এই নতুন কি বলেন আপনারা, এই যে প্রজন্মের লোকেরা, ওই জেনজি, তো ওরা ভাবলো না ওরা একটা কাজ করছিল, আপনার হয়তো রাস্তা পট হোলস আছে, ভাঙা রাস্তা, ভাঙা পুল, নোংরা, কেউ কিছু করছে, ওরা মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো। ওটাতে গভর্নমেন্ট একটু ক্ষুব্ধ ছিল, এর আগেও ছিল, এখনো। তো এখন এরা কি করলো, আগে আই থিঙ্ক গতবার টিকটক কে করা চেষ্টা করেছিল, আবার আমার মনে হয় ওটা রিজিউম করেছিল গত বছর। এবারে 26টা প্ল্যাটফর্ম। এটাতে সরকার কিন্তু মানে প্রথম দিকে মনে হলো অন দ্য সারফেস সরকার যা করেছে ঠিকই করেছে, যে বড় বড় কোম্পানিরা নেপালে আসছে, কিন্তু ওরা ওদের কোনো রিপ্রেজেন্টেটিভ রাখছিল না নেপালে। তাহলে ওখানে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, সোশ্যাল মিডিয়া যে কানুন যদি কেউ উল্লঙ্ঘন করে, তখন কি করা যায়, কার সাথে কথা বলা যায়, ওরা কোনো উত্তর দিচ্ছিল না। অল দিস ইন্টারন্যাশনাল টেক কোম্পানিজ ওরা করছিল। তাই জন্য সরকার একটা নোটিশ দিয়েছিল অমুক দিনের, কিন্তু এটাতে ছড়িয়ে গেল, ঠিক আছে সরকার ব্যান তো করতোই। তো সরকার এবার হচ্ছে ইন্টেনশন নিয়ে, সরকারের মানে কাগজে যে ইন্টেনশন সরকারের জানে, মানে ভেতরে কি ছিল সেটা তো বোঝা মুশকিল, কিন্তু সরকার বাইরে বলছে এটার জন্য আমরা করছি। হয়তো সরকার আরো একটু মানে কড়াকড়ি করার চেষ্টা করছিল, কি মানে এই যে অননেসেসারি থিংস, আবুল তাবুল জিনিসটা ওরা না দেয় ওখানে, সেটাও হতে পারে। আর সরকারের কে সবসময় লজ্জায় ফেলে দিত এরা অনেক কিছু করে। মানে আমি জিজ্ঞেস করবো যে এই যে হয়ে আসছে 1951 সাল থেকে যে এরকম তাদের দাবি না পূরণ হওয়ার জন্য,
এবার মানে এই যে সোশ্যাল মিডিয়ার নাম করে যে ধরনের বিক্ষোভ হলো, মানে আপনি বলছেন না, ওটাই পুরনো। হ্যাঁ, চাইছেন যে তার পেছনেও ওদের ক্ষোভটা পুরনো লুকিয়ে ছিল, এটা একটা অস্ত্র হলো শুধুমাত্র বিক্ষোভ এটা করার হলো জন্য। আপনার স্পার্কটা হলো, এটা একদম মানে স্পার্ক, হ্যাঁ। মানে আগুন মানে মানে দেশলার কাঠের মতন হয়ে গেল না এই জিনিসটা। বাস একবার হয়ে গেল। কেন যে প্রথম দিনে যদি আপনি দেখেন সোমবারের দিন যখন ওরা রাস্তা নেমেছিল, হ্যাঁ, ব্যানের কথা ছিল, কিন্তু ব্যানের সাথে ওদের হাতে কি ছিল? করাপশন নিয়ে, হুম, দুর্নীতি নিয়ে বেশি ছিল, হ্যাঁ, অনএমপ্লয়মেন্ট নিয়ে ছিল। আর স্লোগান কি ছিল? প্রধানমন্ত্রীকে চোর বলে দেশ ছোড়ো বলছিল। তো একদম। ওদের একটাই ছিল, হ্যাঁ। কথাটা দেখুন, চোর কথাটা সবার মুখে ছিল। হ্যাঁ, তাহলে মানে ওরা খুব কাছ থেকে দেখেছিল কি মানে কি হলো কি সমাজের মধ্যে একটা বিভেদটা হয়ে গেল কি যারা ক্ষমতায় আছে, ভালো মানে ফ্যামিলিতে আছে, তারা উপরে চলে যাচ্ছে, আর যাদের ওই ধরনের সাপোর্ট নাই ওদের কিছুই হচ্ছিল না। তো এটা হচ্ছে কি মানে হিন্দিতে বলে না সেপারেসি, মানে রেকমেন্ডেশনে সবকিছু হচ্ছিল। ওটাতে ওদের রাগ ওটা ছিল। বাস এই ওখানে প্রথম দিন করেছিল, কিন্তু সরকার একটা জিনিস আমার মনে হয় ভুল বুঝেছিল কি মানে লাঠি চালিয়ে এদেরকে চুপ করে দেবে, ওটা প্রথমে ভেবেছিল। ওরা বুঝতে পারেনি। আর তারপরে কি হচ্ছে না এখনকার যে মানে আমি নিজেও পার্সোনালি ভাবি নতুন প্রজন্ম সবসময় পুরনো প্রজন্ম হচ্ছে অ্যাডভান্স থাকে সবকিছুতে। কারণ টেকনোলজির জন্য যেমন মানে আজ থেকে 30-40 বছর আগে একটা ক্লাস 1-এ ছেলে মেয়েদের এই কোর্স পড়ো, ক্লাস 5-এ এটা পড়ো, ক্লাস 6-এ এটা পড়ো। এখন তো কি হচ্ছে, ক্লাস 5-এর ছেলে মেয়েরা MA, MSc, PG লেভেলের সবকিছু দেখতে পারে না একদম। তো ওরা ইন্টেলেকচুয়ালি খুব অ্যাডভান্স, ওরা সবকিছু ফলো করতে পারে, বা বাইরের বিশ্বে কি হচ্ছে ওরা ফলো করতে পারে। এটাও আছে। সরকার কি হয়েছে, জোর করে মানে দাবানোর চেষ্টা করার ফলে কি হলো, ফায়ারিং হলো। আর এই যে এই রকমের মানে খুব ডেঞ্জারাস একটা টার্ন নিয়েছে, অতগুলো বাচ্চা ছেলে মেয়েদের উপরে গুলি চালানো হয়েছে। আর কত লোক প্রথম দিনে 19-20 জন লোক মারা গেল, অনেকে তো স্কুল কলেজ ইউনিফর্মে ছিল। ওই দৃশ্যটা মানুষকে আরো মানে করে দিল একদম মানে কি বলবো মানে খুব রাগটা আরো বাড়লো। কিন্তু পরের দিন 11-12 না 10-11 মঙ্গলবারের দিন ওরা স্টুডেন্টরা যখন দেখছে মানে দাঙ্গা বেশি হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, তারপরে কি হচ্ছে কি ওরা সরিয়ে গেল ওখানে, কি না ওদের ওটা ছিল না আগুন লাগানো। কেন যে আগুন লাগিয়েছে কারা এটা বোঝা মানে দেখতে হবে, একটা ইনকোয়ারির দরকার আছে এটা কি কে করেছে। কেন যে এই বাচ্চা ছেলেরা করেন, কেন যে ওরা কি করছিল কি ঠিক আছে স্লোগান ছিল, চোর যারা ক্ষমতায় ছিল তারা করেছে। আর ক্ষমতা ওরা শুরু করেছে একদম মানে একটা র্যাঙ্কিং করেছে, প্রধানমন্ত্রী যাও প্রধানমন্ত্রীকে অ্যাটাক করো, প্রধানমন্ত্রীকেও কোথায় জানি না কোথায় পালাতে হয়েছে। তার আপনার ওই ওদের কি বলেন হোম মিনিস্টার, হ্যাঁ তারপর মানে বাড়িতে খুঁজতে গেল, অ্যাটাক হলো। তারপরে অর্থমন্ত্রী হ্যাঁ তার নিয়ে অনেক আছে কথা আছে, তার বাড়িতে এই করে করে খুঁজে খুঁজে ওরা এরপরে হলো আপনার মানে সরকারের অ্যালাইজ গুলো। তো মেন হচ্ছে নেপালি কংগ্রেস, যে নেপালি কংগ্রেসের একটা কি ছিল একটা গ্লোরিয়াস পাস, নেপালি কংগ্রেসের জন্যই মানে 1950-51-এ রানা শাসন শেষ হয়ে গেছিল। নেপালি কংগ্রেসের জন্যই 1990-তে রাজার মানে ডাইরেক্ট শাসনটা শেষ হয়ে গেছিল। হ্যাঁ, তো ওই পার্টিকে দেখলো ওদের কি হলো, কেন যে শেরবাদে দেওবা, তো ওর টার্ন ছিল নেক্সট টাইম প্রধানমন্ত্রী হওয়ার। এরাও এটা মিউজিক্যাল চেয়ারের মধ্যে ছিল, এতদিন তুমি প্রধানমন্ত্রী হবে তারপরে আমি। এই করতে গিয়ে আর শেরবাদী দেওবার ওয়াইফ, হ্যাঁ ওনার স্ত্রী ছিলেন নেপালের ফরেন মিনিস্টার, হ্যাঁ আরজু রানা। তো ওদের বাড়িতে চড়াও হয়েছে।
তো সবার বাড়িতে দেখেছে। তারপরে খুঁজে খুঁজে মানে যারা এই মানে লাস্ট যে ওলি গভর্নমেন্টের সাথে জড়িত তাদের উপরে হামলা করেছে সব জায়গায়, শুধু কাঠমান্ডুতে না, মানে তারাই এরিয়াতেও হয়েছে, আর পাহাড়ের বড় বড় জায়গায় হয়েছে, পোখরায় হয়েছে, তারপরে পূর্বে মানে ওলির মানে গৃহ জেলায় যেটা ঝাপা হচ্ছে একদম নকশালবাড়ির থেকে একদম কাছে, মানে ওখান থেকে দেখাও যায় ঝাপা জেলা, ওখানে হয়েছে। মানে সবের আদি বাড়িতে তো পুরো একদম নষ্ট করে দিয়েছে। তো এটা হচ্ছে কেন, লোকের রাগের জন্য। এবার রাগের কাজটা সেইগুলো এখন মাথা ঠান্ডা করতে হবে, সবসময় তো আগুন লাগিয়ে তো হবে না। এই পরিস্থিতিটা এটা মোটামুটি কতদিনের আপনার মনে হয়? এখন রাগ কমছে, এবার এই মানে সিচুয়েশন থেকে বেরোতে হবে। তো কিন্তু জেনজি যারা করেছিল আমার তো মনে হয় না কি ওরা ডাইরেক্টলি, কেন যে একটা মানে স্পার্কের দরকার ছিল, আগুন লেগে গেছে, এরপরে ওখানে আবার পেট্রোল ঢালার জন্য লোক তো থাকবেই, তো আরো হচ্ছে। আপনি বিশ্বাস করেন যে এর পেছনে বড় কোনো মাথা? না সেটা না, দেখুন ওখানে দেখুন এই বাচ্চাদের তো কোনো ইন্টেনশন থাকবে না, তো কিন্তু বাচ্চাদেরকে যদি কোনো লোক বলে তুমি এটা করো ওটা করো, ওখানে গিয়ে করো, ওরা যেতেই পারে, আবার ঘুরিয়ে বলতে পারে না এটা। তো এখন ওরা তো করছে না, দে আর ভেরি ব্রাইট পিপল, দে আর ভেরি ব্রাইট পিপল। তো বাচ্চা আছে, কিন্তু এই যে যারা করছে আপনি যদি দেখেন মানে ছবিতে লাইভ প্রিন্টে দেখেন, কিন্তু এরা ওই যে জেনজি না, জেনজির উপরেই হতে পারে না, ঠিক আছে। তো এটা হচ্ছে, কিন্তু ওরা মানে যে কোনো লোক করুক এবার, মানে যেটা দাঙ্গা বলুন, আগুন লাগানো বলুন, মারপিট বলুন, সবকিছু করেছে, কিন্তু কারা লুট করেছে? জেনজি করেনি না, জেনজি করেনি। আর নর্মাল পলিটিক্যাল ওয়ার্কার্সও করে না, ওইভাবে লুট করে না ওরা তো করেই যাচ্ছে। আর নেপালের এই যে মানে গণ আন্দোলনের ইতিহাসটা মানে আমার মনে হয় পশ্চিমবঙ্গকেও হারিয়ে দেবে। ওরা যেভাবে লড়েছে, আপনি বলুন মানে কেপি ওলি নিজেও 10 বছরের বেশি জেলে ছিল রাজার আমলে, শেরবাদি দেওবাও 14 বছরের মতন ছিল, জেলে ছিল। এদের কিন্তু খুব ভালো মানে ও আছে, মানে ইতিহাসটা খুব ভালো। তো তাই জন্য বলে এদের আছে, কিন্তু তাই জন্য মনে হয় যে লুট করছে, হচ্ছে। এর মধ্যেও কিন্তু ওরা কি করছে, একটা দে আর ট্রাইং টু ফাইন্ড আ সলিউশন, দে ওয়ান্ট টু গেট আউট অফ দিস সিচুয়েশন। খুব জটিল একটা মানে পরিস্থিতির মধ্যে আছে, বেরোনা। এরপরে আর্মি ইনিশিয়েটিভ নিয়েছিল, এটা নিয়েও কথা উঠেছিল আর্মি কেন করবে, কিন্তু নেপালের আর্মি হচ্ছে খুব ডিসিপ্লিন আর্মি। নেপালের আর্মি রাজার আমলেও, পরে মাল্টি পার্টি ডেমোক্রেসির সময়ও, গণতন্ত্র হওয়ার সময়ও কিন্তু নেপাল আর্মি কোনো দিনই মানে সত্তার পক্ষকে ব্লাইন্ডলি সাপোর্ট করেনি, কিন্তু খুব ডিসিপ্লিন প্রফেশনাল আর্মি, খুব ডিসিপ্লিন আর প্রফেশনাল আর্মি। তো নেপাল আর্মি করেছে। আর আজ থেকে তো মানে মানে নেপালের রাষ্ট্রপতি ইনভলভ হয়ে গেছে, এখন তো সবাই রাষ্ট্রপতির কাছে যাচ্ছে। এবার অসুবিধা হচ্ছে এই যে আমি বললাম না কি আগুন জ্বলছিল, এবার মানে বিভিন্ন মানে রকমের কন্টেনারে গিয়ে তেল ঢালার কাজটা হতে পারে। এরপরে এবার হলো প্রথম দিন সবাই শুনলো কি ঠিক আছে, কি সুশীলা কার্কি মানে প্রাক্তন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের, ওনার নাম ছিল। তারপরে ছিল কালিম্পং এর কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সাহা, তারপরে ছিল রাষ্ট্রীয় পার্টি স্বতন্ত্র পার্টির রবি লামেসান এসে জেলে ছিল, তার নাম ছিল। তারপরে এই যে পূর্ব নেপালের বড় শহর আছে ধারানের মেয়রের নাম উঠছিল। কিন্তু ওই যে প্রথম দিনে যেটা অনলাইন পোল হয়েছিল, কি অলমোস্ট 92% লোক এই সুশীলা কার্তিকে সাপোর্ট জানিয়েছিল, আর বালেন্দ্র সাহা ওনাকে করেছিলেন। তারপরে বলল না এটা হবে না, ওটা হবে না, অমুকে করতে হবে। আর আর্মি
দুবার ডেকেছিল দুর্গা প্রসাদকে। দুর্গা প্রসাদ হচ্ছে প্রো মোনার্কি, রাজাবাদী নেতা। আচ্ছা। তো ওনাকে মিটিং এ কেন ডাকা হয়েছিল বলে কালকে ঝামেলা হয়েছিল আবার আর্মি হেডকোয়ার্টার্সে। মানে আপনি ভবিষ্যৎ কি মনে করছেন? মানে না, এখন কনফিউশন আছে, এতে সময় লাগবে। কেন সময় লাগবে? কি দে হ্যাভ টু ফাইন্ড আ সলিউশন, এক এমন সলিউশন কি সবাইকে যে সমাধানটা সবাইকে মানতে হবে, মানে শুড বি অ্যাকসেপ্টেবল টু এভরিবডি, না? হ্যাঁ, মানে আমাদের নেপালের পিএম ইস্তফা দেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী কে হবেন সেটা নিয়ে এখন ওরা করবে না, কেন যে ওরা তো মানে ওই অত কম বয়সে হতে পারে না, না? তো তাই জন্য ওরা ভালো লোক খুঁজছে। আর ওদের একটা হচ্ছে কি, ওদের কথা শুনে মনে হয় কি রাজনৈতিক দলের সাথে ওদের ডিসইলুশনমেন্টটা খুব বেশি আছে। ওনারা বলছেন কি দে আর লুকিং ফর সামওয়ান কি যার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো নেই, মানে সম্পর্ক নেই, হ্যাঁ, কোনো নেই, ওইসব লোক, তারপরে কোয়ালিফাইড লোক আর খুব মানে স্বচ্ছ, মানে একটা মানে ক্লিন ইমেজের লোক। আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম প্রশ্ন হয়, তো নেপালের কিছু বাসিন্দা বলছেন যে তাদের জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো লোক প্রয়োজন। এই নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, মানে এই যে সোশ্যাল মিডিয়া কিংবা টিভি চ্যানেলসে একটা জিনিস আছে কি, জার্নালিজমে কি আছে, যখনই আমরা কোনো তথ্য রিডার কিংবা দর্শকের সামনে রাখি, ওটাকে 10 বার করে ভেরিফাই করতে হবে, ওটাকে ভালো করে। এখানে কি হচ্ছে কি, টিভিতে ওই মানে একটা অডিয়েন্স ওই করার জন্য, মানে আই বলস ওটা করার জন্য, এরকম একটা যদি কোনো রাস্তার লোককে যদি জিজ্ঞাসা করে তো কি মোদি মতন মানে প্রধানমন্ত্রী হলে কেমন হবে, এরকম কোশ্চেন করলে লোকটা তো যার যে কথা বলছে ওটা ভেবে কথা বলছে না, না? তাই জন্য ওরা কেন মোদির মতন বলে, নেপালের লোক কেন মোদির মতন কথা বলবে? নেপালের লোক এমন একটা রাষ্ট্র যে কোনোদিনই, নেপালিদের একটা কি আছে, গর্ব বলুন, একটা মানে ওটাকে আরো যদি আমি করে ব্যাখ্যা করি, অহংকার বলুন। নেপালিদের একটা কি জিনিস আছে কি, ওরা বলে সবসময় মানে বিশ্বে অর্ধেক, মানে বিশ্বে তারে বেশি টু 3/4 or to 2/3 বিভিন্ন সময় বিভিন্ন দেশের আন্ডারে ছিল, স্বাধীন ছিল না, যেমন ভারত নিজেও ছিল না, কিন্তু নেপাল চিরকালই ইন্ডিপেন্ডেন্ট ছিল বলে নেপালিদের একটা গর্ব আছে, না? তো ওরা ওইভাবে রাস্তায় লোকেরা কি বলছে বলে যে ইন্ডিয়ান চ্যানেলসরা বলছে, আর তারপরে প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ওটা ঠিক না একটা লোককে দিকে, তাহলে কি হবে, আবার নেপালের লোকের মাথায় ঢুকে যাবে কিন্তু এই তো ইন্ডিয়ান লবি করাচ্ছে না, তো এটা হয় কিন্তু, তাই না? হ্যাঁ, একদম। কেন তাহলে গান্ধীর মতন কেন বলেনি, জওয়াহরলালের মতন কেন বলেনি, তাই তো? বলুন মনমোহন সিং এর মতন কেন বলেনি? তাহলে নেপালের তো সবচেয়ে ভালো, নেপালের জন্য প্রধানমন্ত্রী ছিল ইন্দ্র কুমার গুজরাট ডক্টর তো নেপালকে অনেক মানে ও করেছিল, মানে হেল্প করেছিল, তো বলেনি কেন? কেন রাস্তায় বলেছে, তাই জন্য রাস্তায় একটা লোক এমন করেছে। আর মানে জার্নালিস্টও একটা ট্রিকি কোয়েশ্চেন করেছে, কেন যে ভারতে ওর দেশের লোকেরা এটা খুব ভালোভাবে নেবে, হাল্লা হবে, কি তাই জন্য মানে আমার মনে হয় ভারতের লোককে একটা জিনিস দেখতে হবে কি, দেখুন 50 বছর আগেকার নেপাল আর এখনকার নেপালের মধ্যে অনেক ডিফারেন্স আছে। 50 মানে আপনার 70 বছর আগের নেপালে 1950 নেপালে মানে পলিটিক্যাল সায়েন্স এসব পড়ানোর কোনো ছিল না, মানে প্রভিশন ছিল না। তাই জন্য নেপালের লোকেরা যেত কলকাতায় পড়তে, যাদের টাকা ছিল কলকাতায় যেত, তারপরে একটু কম টাকাওয়ালা লোক যেত মানে বারাণসীতে আর পাটনায় যেত। তাই জন্য
নেপালের সব কটা মুভমেন্ট কলকাতা থেকে হয়েছে। কলকাতা থেকে কেন হয়েছে? নেপালি কংগ্রেস কলকাতায় মানে মানে ফর্ম করা হয়েছিল, আর নেপালি কমিউনিস্ট পার্টি ওখানে হয়েছিল, কিন্তু ওখানে হয়েছিল। কিন্তু দেখুন এখন পশ্চিমবাংলায় একই জিনিস, কোথায় ছিল কলকাতা, এখন কলকাতায় যায় না কেন? নেপালিদের ওটাই হচ্ছে, আমরা তো এককালে ভালো ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিলাম, তো কেন আমাদের এই অবস্থা? ওই রাগ খুব দুঃখে, আর দেখছে একটা সেকশন এগিয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে, এটাই। তাই জন্য মানে আমরা মনে করি কি ভারতের লোক, ভারত খুব কেন যে ভারতের সাথে নেপালের যে রকমের সম্পর্ক আছে সেটা কোনো দেশের সাথে থাকতে পারে না, কোনো দেশের সাথে থাকতে পারে না। আর তারপরে প্রত্যেকবার নেপালে যখনও এরকম ক্রাইসিস হয়েছে ভারতেরই হয়েছে। কেন যে ভারতের সাথে নেপালের যে ধরনের সম্পর্ক আছে, রিলেশনস আছে, সেটা কোনো দেশের সাথে তুলনা করা যায় না। কিন্তু ভারতের মানে ভারতীয়দের মাথায় আর ভারতীয় সাংবাদিকদের মাথায় একটা জিনিস আছে, নেপাল মানে চায়নার দিকে যেতে পারে, চায়নার সাথে নেপালের কি রিলেশন আছে বলুন? হ্যাঁ, মানে কোনো মানে ওটা খালি মানে ওলি করতে পারে। হ্যালো, বলুন। ওলি করতে পারে। ওলি কেন করতে পারে? ওকে ভোট জিততে হবে। একটা স্বাধীন রাষ্ট্র মানে কেন ভারত আসবে, ভারতকে মানে ক্রিটিসাইজ করে, ও ভোট জিততে চায়। তাই জন্যই ও যখন মানে রাম জন্মভূমি টেম্পল করা হলো ইন্ডিয়াতে, ও একটা মানে কি করে দিল একটা মানে কি না, রামের জন্ম মানে রামের জন্ম ওখানে হয়েছে, নেপালে হয়েছিল বলে ও খালি ইন্ডিয়াকে প্রিন্স করছিল, খালি ওর অডিয়েন্সের জন্য, মানে ওই ওখানে ভোটার্স বেশি করার জন্য। হ্যাঁ, মানে ওটা নেপালি কংগ্রেসকেও একটু মানে কেন যে কি হয় না, আমি আপনাকে বললাম মানে ইতিহাসে কোনোদিনই আমরা পরাধীন ছিলাম না, স্বাধীন ছিলাম বলে যে রাষ্ট্রের লোক মানে জনগণ মাথায় বুকে আছে, সে কখনো মানে পাশের দেশ যে বহু বছর ব্রিটিশের আন্ডারে ছিল বলে ওদের মাথায় আছে, তাই ওদের গায়ে লাগে। ওটা একটু সাইকোলজিক্যাল প্রবলেম, ওটা মানতে হবে। আর ভারতকে মানতে হবে কি এখনকার যে এই প্রজন্মের লোক, আপনাদের প্রজন্ম বলুন, আপনার হয়তো বয়স কম হতে পারে, তো এই প্রজন্ম নেপালের লোক তো এখন তো শুধু ভারতে আসে না পড়াশোনা করতে, ওদের বাইরে যায়। তো আগে যেভাবে ভারতকে বুঝতো, ভারতকে কাছ থেকে দেখেছিল, ভারতে বড় হয়েছিল, পড়াশোনা করেছিল, তাদের সাথে যেভাবে ভারত আর সরকার ভারতের লোক ব্যবহার করত, নতুন প্রজন্মের সাথে অন্যভাবে কথা বলতে হবে। ওদেরকে একটু সম্মান দিয়ে ওরা কি চায় দেখে নিয়ে কথা বলতে হবে। তাই জন্য হিন্দিতে বলে না ফুকফুককে, মানে ইটস আ টাইট, ইংরেজিতে কি বলা হয়, ইটস আ টাইট রোপ ওয়াক। হ্যাঁ, এটা খুব মানে মানে কেয়ারফুলি হাঁটতে হবে। হ্যাঁ, আর নেপালে মানে যেভাবে চলছে এই কিওটিক সিচুয়েশনটা থাকবে, কেন যে সংসদ আছে কিন্তু কাজ নেই, কেউ ভঙ্গও করেনি, তাই তো? একদম। রাষ্ট্রপতি আছে, ওই সিস্টেম দিয়ে এসছে রাষ্ট্রপতি। হ্যাঁ, তো এখন ওরা যদি মানে আবার জেনজির একটা সেকশন বলছে কি 5 বছর অব্দি থাকতে হবে আমাদের লোক যে নেবে ওখানে, মানে ইন্টারিম গভর্নমেন্ট হেড করবে। আর কোন লোক সংবিধানকে ফলো করে বলছেন না 6 মাস অব্দি থাকবে, তারপরে ইলেকশন হবে। আর কিছু লোক বলছে নতুন সংবিধান করতে হবে, কিছু লোক বলছে আবার নতুন করে হিন্দু রাষ্ট্র বানাতে হবে। এই যতদিন ক্লিয়ার কাট একটা ডিসিশন নেবে না, নেপালের এই যে কিওটিক যে অবস্থা আছে সেটা থাকবে। কিন্তু বুঝতে পেরেছি। এখন এটাই দেখার তাহলে যে নতুন শাসনে আসার পর আদৌ নেপালবাসীদের যে দাবিগুলো সেগুলো আদৌ পূরণ হয় কিনা, তাই না? আলটিমেটলি সবটাই তো দাবির পিছনে, বা একটা বড় কারণ এই দাবি না পূর্ণ হওয়া, দুর্নীতি, সমস্ত কিছু। না দেখুন, এটা তো ওভারনাইট কোনো কান্ট্রিকে ঠিক করা যায় না, না? এটা তো পিসি সরকারের জাদু না, কে হাতে ছুরিটা ঘোরালো হয়ে গেল, এটা তো সময় লাগবে। যখন রাজা ছিল কত বছর, 200-250 বছর ডাইরেক্ট শাসন, তারপরে এলো মাল্টি পার্টি ডেমোক্রেসি। মাল্টি পার্টি ডেমোক্রেসিতেও মানে অনেকটা গ্রুপ, যেমন নেপালি কংগ্রেস হচ্ছিল একদম মানে
সোশ্যালিস্ট একটা আইডিওলজি, একদম। আর নেপালে তো বেশি মানে কমিউনিস্ট আছে, সাম্যবাদী ওটা। তো যখন এরা পারেনি, হ্যাঁ, এটা ঠিক করতে সময় লাগবে, তাই জন্য ওভারনাইট হবে না। যদি নেপালের কোন লোক মনে করে কি রাতারাতি সব জায়গায় যাবে, এক রাত্রে সব জায়গায়, সেটা হবে না। কিন্তু একদম। এত বছর অপেক্ষা করেছে, আরো অপেক্ষা করতে হবে। আর মানে আপনার ওই যে উন্নয়ন শান্তি ছাড়া হয় না, মাথাটা ঠান্ডা রাখতে হবে। একদম। হ্যাঁ, আপনি রোজ যদি ঝগড়া করেন আর রোজ রোজ আপনি খালি একটা কি বলবো মানে কন্ট্রোভার্সির একটা ঝড়টা তোলেন, তাহলে আপনিও ভালো করে দেখতে পারবেন না সামনে কি আছে, আর আপনার পাশের লোকও দেখতে পারবে না। ঠিক আছে, তাই জন্য এই আগে এই মানে কি বলবো ঝড়টা যে ধুলটা উঠেছে ওটাকে সেটেল করতে দিতে হবে, একদম। নাহলে খুব মুশকিল হবে। একদম একদম। অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। দিশা দাস ও অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।